আপনাদের সঙ্গে আনা মোবাইল ফোনটি দয়া করে সাইলেন্ট মোডে রাখবেন। অভিমানীর ডালা সাজি করেছে শুধুই হরণ, ভাতৃপ্রেমের শেষ পরিণতি ভাইয়ের রক্তে বধূ বরণ। ভাইয়ের রক্তে বধূ বরণ, ভাইয়ের রক্তে বধূ বরণ। আমি কিছুতেই যেতে আপনাকে হবে বলে এই খোলা বাতাস আপনার জন্য নয়। কি বললি? বলতে গেছি আপনি না গেলে আমাদের কাহিনী খাবে না। না থাকলে আমার বই গেছে, তাই কোনো কথা শুনবো না। এখানে এখানে আমি আমার অন্যকে খুঁজবো। আমি আমি কিছুতেই ওই চৌধুরী বাড়িতে ফিরে যাবো না। চৌধুরী বাড়িতে ফিরে যাবো না। কেন যাবেন না? আপনি হাজার চেষ্টা করলেও অনন্যকে আপনি খুঁজে পাবেন না। তাহলে উত্তর খুঁজবো। কিসের উত্তর? অজন না হারানো ব্যথা যন্ত্রণার উত্তর। বাসুদেবের প্রতি কংসের অত্যাচারের, শাহজাহানের প্রতি ঔরঙ্গজেবের রাজবন্দি। ও এই পাগলাটাকে নিয়ে আমি যে কি করি এটাই করতে হবে না বাপ। আপনি বলেন তো এই বিশিষ্টি কাকুটা দিয়ে ওর মুখে পাঠিয়ে দেবো। তোমরা দিয়ে দুঃচক্ষণের ঘাতক শক্তি বললাম। এইভাবেই তো তোমাদের মালিক অভয় চৌধুরী ভাতৃত্বের বন্ধন ছিন্ন করে রাজপ্রাসাদে বসেছে। এখানে মায়া মমতার কোন জায়গা নেই। নেই নেই ভালোবাসার নির্মল বাতাস। তাই তো মনুষ্যত্ব আর মানবিকতা অসহায় বৃদ্ধ পঙ্গু হয়ে চুপ করো। এরপর কথা না শুনলে আপনার কথা বলা গতিপত্র বন্ধ করে দেবো। আমি তার আগেই এই গ্রাম বাংলার উলিতে গলিতে কিশোর কিশোরী তরুণ তরুণকে ডেকে ডেকে বলবো। কি বলবে? তোমরা বড় হওয়ার আগে কম নম্র ভদ্র বিনয়ী। তোমরা শিক্ষিত পণ্ডিত হওয়ার আগে হও মানুষ। আরো বলবো তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হওয়ার আগে হও সাধারণ মানুষের সেবক বন্ধু। সেবক বন্ধু 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 নয় শত্রু। এবার শত্রুর মতো ওকে আমি বের করে নিয়ে যাবো। এত স্পর্ধা দুঃশাসন তুমি মরি করিবে বন্ধন। জানো নাকি মূঢ় আমি রোজি একা, আমি বহু, আমি অনন্ত। ওই ওই হ্যাঁ আমার হেরিয়া রাতে রবি সুচিতারা মোরা কৌশলে উল্টা আছে সপ্ত সুন্দর লুকায় পাতালে মহাশূন্যে উড়ে যায় অপ্রভেদী গভীর পর্বত তাহারে বাঁধিতে চাও তোমরা দুঃশাসন। এবার তোমাকে আমরা ফাঁসির কাঠে ঝুলাবো। এই দেখ না দিদি, উনি ঘর থেকে বেরিয়ে এসে কেমন রাস্তায় যে হেল্লাপোলা শুরু করে দিয়েছে। কিছুতেই আমাদের কথা বাড়ি ফিরছেন না। আপনি ওভাবে বলছেন বলতে বাধ্য হচ্ছি। এই বৃদ্ধ মানুষটার না বলা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দিদি ভাই চলে যায় এখান থেকে। ওরা ভাবনা তোদের ভাবতে হবে না। চলে যা তোরা নিজের কাজে। তাই যাচ্ছি, কিন্তু ওনাকে বেশি প্রশ্রয় দিবি না। সেটা আমার ব্যাপার, তোদের ভাবতে হবে না। কথাটা কিন্তু আমার নয়, কথাটা তোর মাননীয় স্বামী ওই অভয় চৌধুরী।
চলে আয় রনি। হাসছি না, আমি হাসিনি, শুধু শুধু আদর করছিলাম। হ্যাঁ, আদর করে এর অবচেতন মনে প্রেমের প্রদীপ চালিয়ে কানে কানে অভয় মন্ত্র দিয়ে বলছিলাম, সাবধান, ভবিষ্যতের কর্ণধরেরা সাবধান, পা টিপে টিপে চলবে, টিপে টিপে চলবে, কারণ আজ সমাজ থেকে বিশ্বাস হারিয়ে গেছে, অবিশ্বাসের গাঢ় অন্ধকারে। আর বলেছি প্রেম ভালোবাসা জোরে তুলে ছাই হয়ে গেছে গো, ছাই হয়ে গেছে। স্নেহ মায়া মমতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই তো মনুষ্যত্ব আজ ডুকরে ডুকরে কাঁদছি গো, ডুকরে ডুকরে বাবা বাবা আপনি তো কাঁদছেন। এবার আমি দেখবো, দু চোখ খুব ভরে দেখবো, দেখবো লোভ আর স্বার্থের নেশায় কিভাবে কিভাবে মানুষগুলো চলে বেড়াচ্ছে, কিভাবে কিভাবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্বার্থের নেশায় লোভের কাছে লালসার মদ পান করছে। বাবা সবাই আপনাকে পাগল বললেন। আমি বলতে পারবো না আপনি কে। আমি 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 এনেছেন নেতা মন্ত্রী, নেতা মন্ত্রী আমি তাই তো নির্বাচনের আগে পায়ে থেকে মানুষের দূরে দূরে প্রতিশ্রুতির বন্যা বলি, প্রতিশ্রুতি। আবার হাজার হাজার মঞ্চে অসত্য ভাষণ দিয়ে তোমার মতো কোটি কোটি মানুষের হাত তালি পুড়িয়ে চিৎকার করে বলি, সারে জাহাজ আচ্ছা। তারপর মঞ্চ থেকে নেমে এয়ার কন্ডিশন গাড়িতে উঠে টাকার বান্ডিল গুনতে গুনতে স্বাগত ভাবে বলি, এরা মানুষ নামের ভেড়ার দল, বুঝবে কি করে না তার জল, বুঝবে কি করে না তার আমার দাঁড়াবার সময় নেই, দাঁড়াবার সময় নেই, বাড়ি ফেরার তাগিদেও নেই, তাগিদেও নেই। পথ ছেড়ে দাও, এখানে এখানে আমি আমার অন্যকে খুঁজবো, তার বড় খিদে পেয়েছে, তার জন্য আমি মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষে করবো, ভিক্ষে। হ্যাঁ, আমি বাবা হয়ে তার খিদের জ্বালা সহ্য করতে পারছি রে, সহ্য করতে পারছি না গো, আমাকে যেতে দাও। আমিও তো আপনার মেয়ে, আমাকে কাঁদিয়ে চলে যেতে আপনার কষ্ট হচ্ছে না। না, হচ্ছে না, কষ্টের কোষায়ের পড়াটা থাকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কষ্ট হচ্ছে না, আর কষ্ট হচ্ছে না। তাহলে কেন আপনি ওকে মা বলে ডাকেন? মা বলে ডেকে বাড়ির কথা অবাধ্য হয়ে যখন তখন পালিয়ে গিয়ে কেন আমাকে কাঁদান? কেন কেন তুমি কাঁদছো, কাঁদছো জননী, ভারত মাতার চোখে অশ্রু, আর সেই অশ্রুতে নদী বয়ে যাচ্ছে, প্লবন হয়ে আসছে, প্লবন। সেই জলোচ্ছ্বাস আমার মনকে ভাসিয়ে দেবে, আর এখন তুমি বৃষ্টি হতে পারতো, আপনি এভাবে রাস্তায় রাস্তায় ছুটবেন না বাবা। কি বললে বাবা? হ্যাঁ বাবা, আপনি তো আমার বাবার মতো। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কিন্তু উনি কি? চৌধুরী নাগিন নাসিমের মালিক অজয় চৌধুরী।
অজয় চৌধুরী? Yes, my name is Ajoy Chaudhary. Do you understand? আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি এভাবে রাস্তায় রাস্তায় ছুটছেন কেন? শুনবে বলুন। বাবু গো, অধর্মের দাড়ি পাল্লায় আজ সততা হয়েছে কাবু, তাই মানবিকতার পেছনে দাঁড়িয়ে এই অসহায় পিতা একটা 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 মানুষ করছে বাবু, একটা মানুষ করছে বাবু, একটা মানুষ করছে বাবু। ওরা কোথায় মনে করবেন না, উনি এক দুপুরের রাজা, আর আমার কাছে কিছু করে না। তো আপনি আমি ওনার মানবিকতা স্টেশনে এক সাধারণ প্যাসেঞ্জার। খুব সুন্দর তো, খুব সুন্দর তো, মন ভরিয়ে দেওয়া উত্তর হবে না কেন? তুমি যে যুব রক্তের উন্মাদনা, তুমি কি পারবে বাবা আমাকে এই কংসের কারাগার থেকে উদ্ধার করতে? পারবো, নিশ্চয়ই পারবো। কারণ কারণ আমি হচ্ছে অন্যায় অধর্মের চাকায় দলে বেশ একটা কঠিন পাথর, যে শিশু মন থেকে দেখে এসেছে পাপীদের অকাল বন্যায় কিভাবে ভাসিয়ে নিয়ে গেছে সৎ মানুষের প্রিয়জনকে। সে দেখেছে তাদের আত্মসুখের রাজদণ্ড কিভাবে ভেঙে দিয়েছে উদার মানুষের ভালোবাসার সংসার। আর আজ দেখলাম কিভাবে টুকরে টুকরে কাঁদছে একটা অসমাপ্ত পিতৃ হৃদয়। তাই নিজের জন্য নয়, এই পিতৃতুল্য মানুষটার জন্য আমি ঝাঁপিয়ে পড়বো ওই দুষ্টের সৃষ্টি করা অনিয়ম বন্যার মাছ করিয়ায়। তুমি আমাদের জন্য আপনাদের জন্য নয়, যারা ভোরের ফুল পায়ে বাড়িয়ে প্রাণের প্রদীপ চূর্ণ বিচূর্ণ করে অকালে প্রতিমা বিসর্জন দিয়েছে, যারা ন্যায়ের মাথায় পা রেখে গড়ে তুলেছে অন্যায় অধর্মের প্রাসাদ, আমি তাদের সেই প্রাসাদ ভেঙে গুড়িয়ে দেওয়ার শপথ নিলাম। কারাগারে হলো তার ভেঙে ফেল করলে পরে রক্ত জমার শিকড় পূজার প্রসাদ বেবি ওরে ওই তরু নিশান বাবা তোর ফল ওই ভীষণে ধ্বংস নিশানে ওরে প্রাচীর প্রাচীর বেবি কারাগারে লোহ প্রসাদ ভেঙে ফেল করলে পরে রক্ত জমার শিকড় পূজার প্রসাদ বেবি ওরে ওই তরু নিশান বাবা তোর ফল ওই ভীষণে ধ্বংস নিশানে ওরে প্রাচীর প্রাচীর বেবি কারাগারে লোহ প্রসাদ কারাগারে লোহ প্রসাদ কারাগারে লোহ প্রসাদ কারাগারে লোহ প্রসাদ কারাগারে লোহ প্রসাদ। আরে সব গেল কোথায়? হাতের কাছে যদি কাউকে পাওয়া যায়, এই প্রতিমা হরিদা হরিদা, কি হয়েছে? বলি হয়েছেটা কি? বাড়িতে কি কোনো ডাকাত পড়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। ঘড়িতে দেখো কটা বাজে? আমার অফিস যাওয়ার সময় কি দুপুর 12টায়? না, 10টায়। কিন্তু মশাই, এখানে 10টা বাজার প্রশ্ন আসছে কোথা থেকে? আমি তো রান্নার কাজ ছেড়ে ফেলেছি, খেতে বসলেই হয়। স্নানে দাঁড়িয়ে খাওয়া? এখনো স্নান হয়নি। হবে কি করে? গামছাটা কোথায়? গামছাটা গামছাটা তো তোমার কাঁধে চড়ে তোমাকে খুঁজছে। ঠাট্টা করবে না, হলে যাও, 9টা বাজে। যাও তাড়াতাড়ি গামছাটা নিয়ে এসে। না, নিয়ে আসবো না। আসবে না? না, শুধু দেখিয়ে দেবো। কোথায়? তোমার পাশের কাঁধে। কাঁধে? সে তখন থেকে আমি গামছাটা খুঁজছি। আর খুঁজতে হবে না, এবারে কাজটা সেরে তাড়াতাড়ি এসো, আমি টেবিলে খাবার দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো তুমি খাবার দিয়ে রাখো, আমি যাবো আর আসবো। খাবার ম্যানেজার বাবু, আজ আপনার অফিসে না গেলেও চলবে। আরে বড় বাবু যে হঠাৎ কি মনে করে নয়, সঠিক পথ ধরেই করেছে, সে তো আমরা চোখে দেখেই বুঝেছি। তুমি তাড়াতাড়ি যাও, মিষ্টি জল নিয়ে এসো। সে আর বলতে হবে নি গো, আমি ছুটে যাবো আর দৌড়ে আসবো। না না, ওসব কিছু লাগবে না। লাগবে না মানে? এই রায় বাড়িতে এসে কেউ কোনোদিন মিষ্টি মুখ না করে ফেরেনি, তাই আপনারাও যেতে পারবেন নি। আমি যাব, নেব, আসবো। এতদিন পরে আপনারা আমার বাড়িতে এলেন, কি সৌভাগ্য আপনার সৌভাগ্য, কিন্তু আমার তো দুর্ভাগ্য। দুর্ভাগ্য?
এসব আপনি কি বলছেন? বলতে বাধ্য হচ্ছি। আর এই দুর্ভাগ্যের একমাত্র কারণ আপনি। আপনি শাক দিয়ে মাছ থাকবার চেষ্টা করবেন না ম্যানেজার বাবু। আপনি যে আমার এত বড় ক্ষতি করবেন এ আমি স্বপ্ন ভাবতে পারিনি। এসব আপনি কি বলছেন? জ্ঞান তো আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। তাহলে জামাই বাবুর বিরুদ্ধে ওই হাইকোর্টের অবজেকশন দরখাস্তটা স্বর্গ থেকে মর্তে নেমে এসে গৌরী কৃষ্ণচন্দ্র রায় করেছে। না মানে আমি ভালো মানুষের ছদ্মবেশে আপনি আমার তুড়ি তীরে এনে ডুবিয়ে দিয়েছেন। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি বাবার সই করা ড্যামি স্ট্যাম্পে এই চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক আমি শ্রী অভয়লাল চৌধুরী। কোর্ট যখন এই সত্যতার বয়ানে রায় দিতে চলেছে ঠিক তখনই আপনি আমার বিরুদ্ধে কোটি অবজেকশন ফাইল করেছেন। কিন্তু কেন কেন করলেন মশাই? কেন? আমি নিরুপায়, কারণ অন্যায় আর মিথ্যাকে আমি প্রশ্রয় দিতে পারি না। মিথ্যে অন্যায়? উনি কি এই চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী নন? না, অভয় বাবুর দ্বিতীয় পক্ষের ভাই অরণ্য চৌধুরী এই ইন্ডাস্ট্রিজের অর্ধেক সম্পত্তি। সে তো নিখোঁজ। নিখোঁজ, কিন্তু মৃত তো না। আরে মশাই, বাবা যখন ব্যাপারটা মেনে নিয়েছেন, কোর্ট যখন আমার পক্ষে, তখন আপনি ওই কথা বাদ দিচ্ছেন কেন? বাদ সাথী এই কারণে বিষয়টা আপনার বাবা মেনে নিতে পারেননি। তাছাড়া আপনার বাবা অজয় চৌধুরী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অসুস্থ। আমার বিশ্বাস আপনারা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সই করতে বাধ্য করেছেন। আপনার বিশ্বাসটা আপনি আপনার মনের কোণে লুকিয়ে রাখুন, বাইরে প্রকাশ করবেন না। আরে কোর্টে গিয়ে অবজেকশন ফাইলটা উইথড্র করে নিন। যদি না নেই তাহলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না। রজত বাবু, আরে মশাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি জানি আপনি সৎ মহান ব্যক্তি, তাই বলছিলাম কি একটু বিচার বিবেচনা করে আমার সঙ্গে হাত মিলিয়ে আপনি আমার পক্ষে থাকুন। আমি আপনাকে 25 লাখ টাকা দেব। মাত্র 25 লাখ? আপনি রাজি থাকলে দাদা আপনাকে 50 লাখ টাকা দিত, পিছপা হবেন না। 50 লাখ দেবেন? প্রয়োজনে আপনাকে আমি 1 কোটি টাকা দিত রাজি। আপনি রাজি? হতাম যদি আপনাদের মতো আনসোশাল ক্রিমিনাল হতাম। What? Yes, ভাইয়ের সম্পত্তি ভাইয়ের অবর্তমানে নিজের নামে লিখিয়ে নিয়ে টাকার জোরে আমার মুখ বন্ধ করতে চাইছেন? এমন হীন প্রস্তাব নিয়ে আমার সামনে এসে দাঁড়াবার সাহস আপনাদের হয় কি করে? অযথা মাথা নাম করে আপনি রাজি হয়ে যান। আমি আপনাকে এই 2 কোটি টাকা দেবো। 100 কোটি দিলেও এই কৃষ্ণকান্ত রায় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এতই অহংকার। অহংকারই তো আমার একমাত্র মূলধন। তাই এই অহংকারকে আপনি ধরেই আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে চাই। আপনারা আসতে পারেন। তাহলে আপনার ওই লাখ টাকার চাকরি আমি স্বইচ্ছায় ছেড়ে দিলাম। ভুল করলেন, ভীষণ ভুল করলেন। আমার সঙ্গে হাত না মিলিয়ে আপনি ভুল করেছেন। কারণ কি জানেন, এই জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করাটা কিন্তু বড়ই কঠিন। জানি, তার সাথে এও জানি জল মেরে কুমিরকে কিন্তু ডাঙায় তোলা যায়। পারবেন না, কারণ আপনি এই এলাকার বাঘ কিংবা সিংহ নন। আপনি একটা সামান্য মেকি বিড়াল। আমি যেখানে বিড়াল, আপনারা সেখানে নেংটি ইঁদুর। আর বিড়ালের সঙ্গে ইঁদুরের কি অবস্থা হয় সেটা সকলেরই ভালো করে জানা। কৃষ্ণকান্ত রায়, এর প্রতি কৃষ্ণকান্ত রায় আপনাদের হুইস্কি পেয়ালাতে চুমুক না দিয়ে গর্বের সাথে বলে, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাদের আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য নয়, ধন্য নয়, শূন্য। আপনার মতো এই ধর্মপুত্র যুধিষ্ঠিরকে
আশা করতে আমার হাতে অনেক অনেক দুঃসাহস আছে। তারা আমার হুইস্কির ফরেন তাদের কাছে টানবো, তারপর আমার হুইস্কিতে আপনার ওই সুন্দর স্বাদের সংসারটাকে এই যে টুকরো টুকরো করে দিতে আমার মনে হয় বেশি সময় নেবে না। তাই আপনাকে ভাববার 24 ঘন্টা সময় দিলাম। তার মধ্যে যদি কোনো সত্য না পাই, তাহলে আপনাকে আর আপনার আদর্শটাকে এই পৃথিবী থেকে আউট করে দেবো। Get out from my house! What? Yes! এই মুহূর্তে বেরিয়ে না গেলে আপনাদের হাত ভাগ্য দিয়ে বার করে দিতে আমি বাধ্য হব। মিত্রদণ্ড রায়, আমার মায়ের লেখা সবুজ মিডিল ত্যাগের ভিতরটা লাল, এই নিয়ে আমি অভয় লাল, আমি সবাই নিয়ে বুঝছি। সেই আমাকে প্রমাণ করে আমার 1 কোটি টাকা ধরে মুসলিম মুদা পায়ে মারিয়ে দিয়েছেন। তাই লাখ নয়, কোটি নয়, মাত্র 50,000 টাকার বিনিময়ে আপনার ওই আদর্শের হিমালয়কে ঘুরিয়ে যদি মাটির সঙ্গে মিশিয়ে দিতে না পারে, আমার নাম অভয় লাল নয়। কথাটা মনে রাখবেন। জয় রাজা। ভুল করলেন মেনেজার সাহেব। এক অজানা নেশায় আজ যে আপনি নরক সৃষ্টি করলেন, সেই নরকেই কিন্তু আপনার গোটা পরিবারটা গলে পড়তে হবে। ওদের ভয়ে কৃষ্ণকান্ত রায় মুখ লুকিয়ে থাকবে না। ভাগ্যের নিষ্ঠুর পোশাকতে যারা জর্জরিত রক্তাক্ত দিশেহারা, আমি তাদের পাশে থেকে তোদের ভণ্ডামির মুখোশ খুলে বুঝিয়ে দিব। আরো তোমার বুক থেকে এখন বিলুপ্ত হয়ে যায়নি সত্য, ধর্ম, আদর্শ। যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম। বলে ও ঠাকুরপো, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কে তুমি সুপ্রবেশ ওরাঙ্গ করি আচ্ছাদন, কে তুমি আসিলে মাতা সম্মুখে আমার? তুমি মোর কল্পনার জীবন্ত বলতি, মাগো লহ শ্রুমোর সন্তানের মাঠে দেহ পদধূলি। কেন আমার কথা আর ও কানে যাবে না? এই বাহিনী উদ্ধার করবেন মহাভারত। মহাভারত, মহাভারত। এতদিন আমি শুধু ভেবেছি যে আমি যে মহাকাব্য রচনা করেছি তার নামকরণ হবে কি কি আনন্দ, কি উত্তেজনা। তুমি তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। আমি যে মহাকাব্য রচনা করেছি, এই সমুদ্র হিমাচল ভারত কাহিনীর নাম হবে মহাভারত। এইবারে দয়া করে কলমটি এনে আমার উদ্ধার করো মহাভারতের দৈত্য। চুপ করো, চুপ করো মা, চুপ করো। আমি বিসর্জিত সন্তান, জন্ম আমার রহস্যে ঢাকা। চন্দন, আমি জানি মা, আমি জানি। আমার জন্মক্ষণে কেউ করেনি উলুধ্বনি, কেউ দেয়নি শঙ্খধ্বনি। চন্দন, জনমানব শূন্যে দ্বীপে আমার জন্ম, তাই আমার নাম দ্বৈপায়ন। বন্ধ করো ঠাকুরপো, তোমার ওই যাত্রার ডায়লগ তুমি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। নিয়ম ধর্মে তাই ঠিক দেবী, কিন্তু ব্যাসের লেখনীতে যে ঘটনা রূপ পাচ্ছে না তা ঘটবে না এই ভারতবর্ষে। মা, কোনো প্রয়োজন নেই, তুমি সংলাপ বন্ধ করো। আমার মাথা ঘুরছে। কি হলো? হ্যাঁ, এ তো গঙ্গাপুত্র ভীষ্ম বইয়ের ডায়লগ। এই সংলাপ আমি যতবার বলেছি জানো মোদি, ততবার আমি একেবারে মোহিত হয়ে গেছি। এই সংলাপ আমাকে পাগল করে দেবে মোদি, আমাকে পাগল করে দেবে।
সত্যি? হ্যাঁ, একেবারে জলের মতো সত্যি। জানো জানো বৌদি, এই ডায়লগটি যতবার থ্রো করেছি না, ততবার যেন আমার মনে হয়েছে এতে আছে এক নতুনত্বের ছোঁয়া। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো নাটক নিয়ে, ওরে থাকো চাকরি নিয়ে, আর আমি নিজে এই ব্যাগ হাতে নিয়ে এই, দাও, দাও। এই, দিও, দিও। এই, রাগ করছো কেন বৌদি? এটা তোমার দৈনন্দিন ডিউটি। আমি কি বাজারে যাবো না কি বলেছি? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। দাও, 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 ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। কাজ করলে সম্পূর্ণ না বৌদি, তোমাদের এই চন্দন থাকতে এবার সংসারের বাজারের ভাগ কেউ দিতে পারবে না, এমনকি তুমিও না। তাড়াতাড়ি আসবে কিন্তু। কোনো ভয় নেই বৌদি। ও দেখে চলবে। ঠিক আছে, কোনো ভয় নেই। জানো জানো বৌদি, তোমার পা স্পর্শ করে গেলে এই পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস? আমি তোমার কে? তুমি আমার আমি তো একটাই শব্দ, ডাকলে জব্দ, মেয়েদের চোখ জলে ভরে, চন্দন। শুধু সেই অক্ষর, মমতার স্বাক্ষর, এবার তাহলে শব্দটা বলি। বল বল চন্দন, আমি তোর কে? চন্দন, শুধু যাত্রা নাটক নয় রে চন্দন, গানের গলাও খুব মধুর। এখানে আমি আপনার সাথে একমত নই বৌদি, কারণ ওর গান আমার একদম ভালো লাগে না। আরে রাজ, এতদিন পর নিশ্চয়ই পথ ভুল করে। যার পথই নেই তার পথ ভুল হয় কি করে বৌদি? এই বাজে কথা রেখে কাজের কথা বল। এখনো দেরি আছে, সামনের মাসে আমি জানতে পারবো। সামনের মাস? এদিকে কাকাবাবু তো অসুস্থ, তাহলে সংসার চলছে কিভাবে? ঠিক ঠিক করে। ঠাকুরপো, তবে তবে রাস্তার বিক্রি হতে আর বেশি সময় লাগবে না বৌদি। আমার কি হয়? ঠাকুরপো, বড় ব্যথা পেলাম ঠাকুরপো। তুমি বিশ্বাস করো ঠাকুরপো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমায় কথাগুলো বলিনি। তুমি যেন আমাকে ভুল বুঝো না ঠাকুরপো। কি বলছি? আমি আপনাকে ভুল বুঝবো কেন? আপনি তো আমাকে মায়ের মতো ভালোবাসেন। ভালোবাসি, কিন্তু তোমাদের জন্য আমি তো কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু করতে হবে না নদী। তুমি শুধু আমাদের মাঝখানে থেকো এবং ভালো মন্দ রান্না করে খাও, আর চিৎকার করে শাসন করো, আর কথার অবাধ্য হলে বেশ কড়া করে কান মলে দেও, ব্যাস। তা বললে কি হয় ভাই? ভালোভাবে লেখাপড়া শিখেছো, চাকরি তো তোমাদের করতেই হবে। কিন্তু কিভাবে সম্ভব বৌদি? আমাকে আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে আমার বাবার জমি জায়গা সব সব বিক্রি হয়ে গেছে। চিন্তা ভাবনায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই অভিশপ্ত জীবন নিয়ে আর আমার বাঁচতে ইচ্ছে করে না বৌদি। রাজ, ওসব কথা একদম মুখে আনবে না বলে দিচ্ছি। আমি তো বাধ্য হচ্ছি বৌদি। আমি ইংলিশ অনার্সে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করলাম, আর সেই দিন থেকে যে কোনো একটা চাকরির জন্য আমি হন্ডে হয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ছুটে বেড়েছি। ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বৌদি। আমার নিজের প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। তাই তাই এখন মনে হচ্ছে আমার জীবনের কোনো পথই আসার খোলা নেই। রাজ, আছে, কিন্তু কিভাবে? বাড়ি এমনি এমনি করে দেবো? আগে আগে কথা দাও, আমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবে। পায়েল, জেদ করিস না, রাজের মনের অবস্থা কিন্তু ভালো নয়। তুমি থামো তো, আমার কি তুমি কি ওকে বেশি করে চেনো নাকি? আরে তাই কখনো হয়? যার জিনিস সেই তো ভালোভাবে চিনবে নাকি? একদম ভালো আমি না বলে দিচ্ছি। মন্দ ভেবে কি হবে শুনি? আমি তো কিছু ভুল বলিনি। কথাটা না একদম ঠিক। ঠাকুর ঘরে কে? আমি তো বলা খাইনি। তার মানে তুমি ওকে দাদা করে নাকি? উপায় নেই ভাই, উপায় নেই। চারজনা যখন আছে, দুয়ে দুয়ে ভাগ করে নিলাম। বেশ, আমি আর কোনো কথা না বলি এখানে আমি চুপ করে গেলাম। কেন
এতে রাগের কি আছে? আরে সব রাগ ছেড়ে ফেলে তুমি বলে ফেলো তোমার জানা আমার খোলা পথের ঠিকানা। বলবো না, আগে কথা দাও, 1 রসগোল্লা আর 1 ভাঁড় দই ছাড়া কারো অকালতি আমি কিন্তু কিছুতে প্রকাশ করব না। আরে বিপদ সম্মুখ সমরে তুমি অস্ত্র পরিশন, এই চন্দন সকলেই সইতে পারে, শুধু সইতে পারে না এই ছোটদা, বীর তুমি, তোমার কি সাজিও সৃজন, তাই ক্ষণিকের ধরে আমি করিল বাজারে গমন। চন্দন চন্দন ও চন্দন আমাকে বিপদে ফেলে গেল বৌদি। ভয় নেই, আমি তো আছি পায়ে। আমি আমার মক্কেল রাজের হয়ে দই মিষ্টি খাওয়ানোর জন্য কথা দিলাম। এইবার বলে ফেলে রাজের এই জরিমানার কারণটা কি? কারণ কাল রাস্তার চাকরির ইন্টারভিউ। ভয়নি মেজদা ফোনে কথা বলেছে, নাম মাত্র ইন্টারভিউ, কাজেই তুমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো। তো চৌধুরী রাজ ইন্ডাস্ট্রি চাকরি তোমার পাক্কা। কি বললে? কোন কোম্পানিতে? চৌধুরী রাজ ইন্ডাস্ট্রি চাকরি তোমার পাক্কা, তার সহকারী ম্যানেজার হবে। ভগবান, সত্যি আছো? সত্যি তুমি আছো পায়ে? এই পায়ে শুধু দই মিষ্টি নয় রে, মিষ্টির সাথে আমি তোদের আবার অনেক কিছু খাবো। তার আগে সুখবরটা আমি তোর দাদাকে দিয়ে আসি। কি হলো, তুমি যে একেবারে চুপচাপ, তোমার আনন্দ হচ্ছে না? না, কেন? হচ্ছে না। বলো কারণ। কারণ ওই কোম্পানিতে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। তাই কেন? কেন নাম করা কোম্পানি, তুমি তুমি সহকারী ম্যানেজারের পোস্টে, অথচ সেই কোম্পানিতে তুমি। আমি চাকরি করতে পারছি না, এর বেশি কিছু আমার কাছ থেকে জানতে চাইছি না পায়ে। কারণ কারণ এর সত্তর আমি তোমাদের দিতে পারবো না। কেন পারবে না? তোমার তোমার চাকরি পাওয়ার উপর আমাদের যে অনেক কিছু নির্ভর করছে, সেই সত্যটা তুমি কেন বুঝতে চাইছো না রাজ? পায়ে আমি আমি যে তোমাকে বড় ভালোবাসি রাজ, তোমাকে বড় ভালোবাসি। আমি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। তুমি যেদিন মুখে তুমি এত বড় কোম্পানি চাকরি না করে আমার ভালোবাসা থেকে তুমি এইখানে টুকরো টুকরো করে দিও না রাজ, তুমি এইখানে টুকরো টুকরো করে দিও না। আমার আমার ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস নেই? আছে বলেই তো আমি তোমাকে বলছি, চাকরিটা তুমি নাও। আমাকে আমাকে তুমি ক্ষমা করো পায়ে। চাকরিটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? জানি না, যদি সম্ভব হতো আমি তোমাকে আমার এই বুক ছিঁড়ে দেখাতে পারতাম একটা নির্হারা তীরবেহা ডানা মারা পাখি, ক্ষত বিক্ষত রূপ, যে পাখিটা তার ডানা ছাপটাতে ছাপটাতে মরুভূমির প্রখর রোদে ছটফট করে মরছে। রাস্তা কি করুন তার কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা, ভাগ্যের নিষ্ঠুর লাঞ্ছনায় বঞ্চনায় আমি একটু একটু করে নিথর নিস্তব্ধ হয়ে যাচ্ছি। রাজ, নিথর নিস্তব্ধ। রাস্তা আমি জানি না ওই চৌধুরী রাজ ইন্ডাস্ট্রি চাকরি না করার রহস্য কি তোমার মধ্যে লুকিয়ে আছে। তবে তবে একদিন আমি কিন্তু খুঁজে বের করবোই তোমার এই না বলা কথার রহস্য। তারপর 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 কোনো এক শীতের পাহাড়ি স্বর্ণালী সন্ধ্যায় আমি তোমার গলায় ওই বনফুলের মালা পরি আমি শুধু গাইবো, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। এই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়।
হবে বৌমা, ওই পাড়ার লোকের আজে বাজে কথায় কখনো কান দিও না। যত সব বজ্জাত লম্পট চরিত্রহীন, যার ধর্মের ধার ধারে না, কলি, ঘোর কলি, এই পৃথিবীতে এবার রসাতলে যাবে। কাকাবাবু হঠাৎ আপনি কি মনে করে বসুন। আরে না মা, না বসবো না। আরে বাবা, বসে বসেই তো তিন কাল কাটিয়ে দিলাম, পরকালের কাজ কিছুই করা হলো না। সে কি, আপনার তো পরকাল ইহকাল সবই নখদর্পণে, অথচ পরকালের কাজ করলেন না। কি করে করি বলো দেখি মা? এই মানুষের যা দুর্নীতি, পাওনা টাকা ধার ধরে না। সে কি, তবে আর বলছি কি মা, পাওনা টাকা বুঝে গেলেই বলে আজ মেয়ের বিয়ে তো কাল মায়ের অসুখ, দেশটাই উচ্ছন্নে গেছে। ধর্মকর্ম বলে কিছু নেই, সব একটা চোর, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, কলি, ঘোর কলি। আমার আবার তোলার শরীর। হ্যাঁ মা, কি কি যেটা বলছিলাম? ওই যে দেশের কথা। দেখেছো, দেখেছো মা? মনে থাকে না, আজকাল আর কোনো কথাই মনে থাকে না। তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, ঠাকুর এ যাত্রায় ভালোই ভালোই পার করে দাও। সে কি কাকাবাবু, এত তাড়াতাড়ি আপনি চলে যাবেন? ভালো লাগে না মামা, একদম ভালো লাগে না। এই যে আমাদের বাবাজি, মানে অভয় বাবাজির মতো এই ভালো মানুষকেও কিনা মানুষ সহ্য করতে পারে না। ওনাকে আপনি এতটা ভালোবাসেন? আমার আবার দয়ার শরীর, কি যে বলো মামা, শুধু ভালোবাসি না, একেবারে অন্তরে লিখে রাখি। একেবারে অন্তরে? রাখবো না? ও যে মানুষের স্বার্থে নাওয়া খাওয়া ভুলে দিন রাত ছুটে বেড়াচ্ছে, তবুও কিছু ওই অবাচির মানুষের তো হাটে বাজারে ঘোরাও করে বলে বেড়াচ্ছে আমাদের বাবাজি নাকি বাবাকে পাগল সাজিয়ে ভাইকে তাড়িয়ে পরের সম্পত্তি সমস্ত কিছু গ্রাস করে নিয়ে মজা লুটছে। কত বড় মিথ্যে কথা বাবাজি, আমি তো জানি আপনার মতো মানুষ হয় না। তুমি শিশুর মতো সরল, গান্ধীজির মতো উদাস, ঈশ্বরচন্দ্রের মতো দয়ালু। শুধু দয়াল নয়, একেবারে দয়াল সাগর। তুমি ভিতরে যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাবার আগে আমার অনুরোধ, তুমি অর্থনৈতিকভাবে কৃষ্ণকান্ত বাবুকে তাড়িয়েছো। পুনরায় কান্তবাবুর সাথে খুব পরামর্শ করে এমন কিছু করতে দিও না যাতে কৃষ্ণকান্ত বাবুর সংসারে অশান্তির ঝড় বয়ে আনতে পারে। কি যে বলো বৌমা, আমি শান্তি প্রিয় মানুষ, ধর্ম কর্ম নিয়ে থাকি। এর জন্য সবাই বলে আমার নাকি দয়ার শরীর। আমি কারোর সাথেও নেই, মাঝেও নেই। ভট্টাচার্য, আমি এই গায়ের মাটিতে জন্মেছি। সন্ধ্যায় ঠাকুমার কোলে রূপকথার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। গায়ের শহরে সাতটার আলোর রোশনাই গা ভাসিয়ে দিলেও মানুষ চিনতে আমার ভুল হয় না ভট্টাচার্য, ভুল হয় না। আমার আবার দয়ার শরীর, তাই তো বলি যার জন্য করি চুরি সেই বলে চোর। ওর কথা স্মরণ, আপনাকে যে জন্য ডেকেছি সেই কথাটা শুনুন। বলে ফেলো বাবাজি, বলে ফেলো। আমি তো শোনার জন্য এসেছি। কৃষ্ণকান্ত রায়, ওই ম্যানেজার কৃষ্ণকান্ত রায়। ম্যানেজার কৃষ্ণকান্ত রায়, তার সর্বনাশ করার জন্যই আমি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। বাবাজি, কিন্তু কিভাবে? শুনুন, আমাকে ক্ষমা করো বাবাজি, ওই ম্যানেজারের ভাই বন্ধু আমার দুঃসম্পর্কের ভাগিনী জামাই। তাছাড়া এত বড় অন্যায় অধর্ম কাজ করাটা কি আমার মতো বুড়ো মানুষের সাথে?
ভেবে দেখুন, কাজটা করে দিতে পারলে আপনি পাবেন 10 লাখ টাকা। 10 লাখ? আমি স্বপ্ন দেখছি না তো। আর অগ্রিম পাবেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা? আপনি রাজি? না হয়ে উপায় নেই, না হয়ে উপায় নেই। কারণ আমার তো ব্যবসায়ী, আমি নিতান্তই পরোপকারী। তাই তুমি এতখানি যখন বলছো বাবাজি, তখন দাও বাবাজি 1 লাখ টাকা অগ্রিম। এই কি যেন বলছি না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার কাছ থেকে টাকা নিলাম বলে বাবাজি গো, তুমি যেন আমায় লোভী স্বার্থপর হও না। হরি হে দীনবন্ধু, আর করব সিন্ধু। এই টাকাই আমার প্রাণের বন্ধু। কৃষ্ণকান্ত রায়, হারিয়ে দিয়েছিলে। 1 কোটি টাকার বিনিময়ে আমি তোমার মন জয় করতে পারিনি। তোমাকে কেস করে আমি ছুড়ে দিলাম। এবার তোমার মতো কেশরী মনে করবেন না, আমি আপনার বিনা অনুমতি আসতে বাধ্য হলাম। নমস্কার। আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না। চিনতে পারার কথা নয়, কারণ আমি এই থানায় নতুন জয়েন করেছি, নাম সুরেশ দানা। ও মনে হচ্ছে আমি যেন আপনাকে কোথায় দেখেছি, আমার অতি আপন পরিচিত। ওটা আপনার চোখের ভুল। চোখের ভুল হয়তো হবে, হয়তো হবে, কিন্তু আপনার ওই টুপি আর কালো চশমার আগে যে মানুষটা লুকিয়ে আছে, তাকে কি একবার দেখাতে পারেন? কেন? তার সাথে প্রেম করবেন নাকি তাকে নিয়ে হারে উড়ে যাবেন? আপনার আত্মীয় গ্রাম রজত বাবুর খোঁজে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ আপনাদের নারী কল্যাণ সমিতির চাকুরিরতা মেয়ে রিনা সেন ওরফে রজত বাবুর প্রেমিকা, সে এখন কোথায়? তাহলে আপনি রজত বাবুকে ডেকে দিন। প্রয়োজন নেই, আমি নিজেই এসেছি। এবার বলুন আপনার আসার উদ্দেশ্যটা কি? আপনাদের নারী কল্যাণ সমিতি মানে সাজানো নারী কল্যাণ সমিতির চাকুরিরতা মেয়ে রিনা সেন, সে এখন কোথায়? আপনি ভুল করছেন। রিনা সেন নামে কোনো মেয়েকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই। আপনারা যে সমাজে স্বীকার করবেন না তা আমি অনেক আগেই জানতাম। আপনি কি আমাদের সন্দেহ করছেন? পুলিশের চক্রের সন্দেহে, তাই সেখানেই যাই, সেখানেই সন্দেহের কিছু না কিছু খুঁজে পাই। আসলে বাজ পাখির চোখ তো শিকার খুঁজে বের করবে। শিকার যদি ওই বাজ পাখি কেউ ভয়ঙ্কর, তখনও তো শিকারকে বাইরে আনতে বাজ পাখির কিছুটা সময়ের অপচয় হবে, কিন্তু শিকার সে করবে। আমার মনে হয় আপনি বোধহয় খাঁচায় বন্দি বাঘ দেখেছেন। উন্মুক্ত আলোয় জঙ্গলের ভয়ঙ্কর বাঘ আপনি দেখেননি। আজ দেখলাম। তাহলে হাত মেলান। সমানে সমানে বন্ধুত্ব হয়, শেয়ালে সিংহে বন্ধুত্ব হয় না। বেশি এই দেখাবেন না, তাহলে আপনার ওই বিষ দাঁতগুলো উপরে নিয়ে আপনার হাতেই আমি ধরিয়ে দেব। প্রথমেই বাড়িতে এসেছে, ওরা বলতে জানা নেই এবারের ফিতের সঙ্গে দেওয়ালের গাঁথনিটা কতটা মজবুত। বাইরে ভাই, আপনার শরীরটা কিন্তু রক্ত মাংসের তৈরি, স্টিল কিংবা আয়রন নয়। তাই বলছিলাম কি, অন্যের শরীরে খোঁচা দেওয়ার আগে নিজের শরীরটা নিয়েও একটু ভাববেন। আমার অনেক আগেই হয়ে গেছে। কি ভেবেছে? আকাশে কালো মেঘ যতখানি গর্জায় ঠিক ততখানি বর্ষায় না। অতএব আপনার অন্দরমহলে যখন একবার প্রবেশ করেছি, তখন বিষ দাঁত বসাবই। বিষ দাঁতগুলো আপনার আছে তো? রজত বাবু, আরে উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হচ্ছেন কেন?
ঠান্ডা মাথায় কথা বলো। রজত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি বোকা কোথাকার? দেখছিস না অফিসটা নতুন আমাদের বাড়ি করেছে, পায়ে হেঁটে এসেছে। তোর জন্য একটা দামি উপহার নিয়ে আয়। উপহার দেওয়া এবং নেওয়া দুটোই উপরওয়ালার হাত, আমরা উপলক্ষ মাত্র। আপাতত আপনার এই দামি উপহারটা আপনার হেফাজতেই রেখে দিন। বরং যায় না, সেদিন আপনার আমি কোমরে দড়ি বেঁধে এই প্রকাশ্য রাজপথে টানতে টানতে থানায় নিয়ে যেতে পারবো, সেদিন হয়তো আমি ওই উপহারের সাথে অনেক কিছুই পেয়ে যাবো। Yes! একবার যখন আমি আপনার অন্দরমহলে পৌঁছতে পেরেছি, তখন জয়ের মালা আমার গলায় উঠবে। আর সেই জয়ের মালা সৌরভ ছড়াতে ছড়াতে এই আলোক উজ্জ্বল পরিবেশে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। অর্থের নামে কিছু মানুষ আপনার বশীভূত হলো, এই সারা পশ্চিম বাংলার মানুষ আপনার প্রধানত নয়। তাই আপনার মতো মানুষের কণ্ঠনালীতে স্টিকার টেপার মানুষ এই সোনার বাংলায় ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। চলে মাননীয় অভয়লাল চৌধুরী। অনেকদিন পর এই একটা নাম না জানা পুলিশ অফিসার ভাবিয়ে তুলবে। আচ্ছা বলতে পারিস রজত, এত ভালো মানুষ পুলিশ হয় কি করে? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। থাকার বুঝে কাজ নেই, 7 দিনের মধ্যে ওর সমস্ত বায়োডাটাকে আমার কাছে হাজির কর। আমি অভয়লাল, আমি থাকি না থাকায়। যদি প্রয়োজন হয় ওই ন্যায়ের প্রতীকটাকে আমি দুনিয়া থেকে আউট করে দেবো। আপনাকে করতে হবে না স্যার, আমি তো আছি একেবারে জয়জান্ত সোলের মতো। এবার বলে ফেলুন আপনার অশান্তির কারণ। আপনি আমি বহুবার বলবেন স্যার, আমি চোর ডাকাত ছিনতাইকারীদের তুলতে ন্যায়ের চূড়ামণি অনুঘোষা। আর আমি কিনা রসিকতা করবেন না স্যার। রসিকতা নয়, এইমাত্র আপনার থানা থেকে একজন অফিসার এসে আমাদের অপমান করে শাসিয়ে গেল। এই ভাবালেন স্যার, আমার মগজে করে আগুন ধরিয়ে দিলেন। আপনাদের কোথায় যেন একটু ভুল হচ্ছে। ভুল? 100 বার। কারণ এই থানায় কোন নতুন অফিসার জয়েন করেনি। বলেনি? তাহলে তাহলে এই পুলিশ অফিসার সুরেশ দানার লোকটাকে? আমার মনে হয় আপনাদের প্রতারণার জালে জড়ানোর জন্য পুলিশের ইউনিফর্মে এসেছে। মানে মানে একবারে জলের মতো। আমি লন্ডনকে পুলিশ অফিসার অনুপ ঘোষা, আমার সঙ্গে চালাকি। আসলে ওটা প্রতারণা। কথাটা সত্য। এই জন্যই কালো চশমায় চোখ দুটো ঢেকে রেখেছে, যাতে আমরা চিনতে না পারি। তবে উনি ভাববেন না, ওই ঈশ্বরের বাচ্চাকে 24 ঘন্টার মধ্যে যদি ওই লকআপে ভরতে না পারি, তাহলে আমার নামে এই কুকুর পুষবে। ওরে বাবা, কি সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম। আগে যদি জানতে পারতাম, তাহলে ও লাল রক্তে আমি হোলি খেলতাম। হোলি! ওটা আমার কাজ, আমার হাতেই ছেড়ে দিন। আমি আজ সারা শহরে চিরুনি তল্লাশি করি, ওই কাঁচা মালটাকে পাকিয়ে এই লোহার বালা ওর হাতের কবজিতে ছিঁড়ে দেবো। বাঘে ছুলে 18 ঘা, আর এই অনুপ ঘোষার ছুলে 62 ঘা। মনে পড়ছিল কি স্যার আমার পাওনাটা? স্যার আমার দেখা হবে। সারা শহরের বাচ্চা, টাকা ছাড়া কিছুই চেনে ওই না। হারামজাদাকে চিনতে দে, হে চিনতে দে। ওদিকে গিয়ে কাটা দিয়ে তাকে কাটা তুলতে হবে। এবার ওই ছদ্মবেশী প্রতারক পুলিশ অফিসার নিজের ধোয়ায় বিলীন হয়ে যাবে। যদি কোনোদিন সত্যিকারের প্রশাসনের পোশাক পরে আমার সামনে হাজির হয়,
তাহলে ওকে আমি স্বর্গের টিকিট ধরিয়ে দেবো। তারপর চোখের জলে ভাসতে ভাসতে ওই অহিংসার মঞ্চে উঠে বলবো, বন্ধুগণ, আমি যে কথা আপনাদের বলতে এসেছিলাম সেই কথা বলতে গিয়ে আমার চোখ দিয়ে সামনের ধারা হয়ে যাচ্ছে, কণ্ঠটা আমার রুদ্ধ হয়ে গেছে, আমি আর বলতে পারছি না। যারা এই সত্য একনিষ্ঠ নির্পতিক দেশপ্রেমী অফিসারকে মৃত্যুর গহরে পাঠিয়ে দিয়েছে, তাদের আমরা ক্ষমা করব না, কিছুতেই না। অভয়বাবুকে তাড়িয়ে দিয়ে কাজটা তোমার ছেড়ে দেওয়া উচিত হয়নি গো দাদা। অন্যায়কে প্রশ্রয় দিয়ে চাকরি করাটা আমার পক্ষে সম্ভব নয় চন্দন। শুধু কর্তব্য আর আদর্শ, কিন্তু এই কর্তব্য আর আদর্শকে এতদিন আঁকড়ে ধরে তুমি কি জীবনে কি পেয়েছো দাদা? 25 বছর এই কোম্পানিতে চাকরি করে আমি তোদের জন্য একটা ভালো বাড়ি কিংবা একটা গাড়ি উপহার দিতে পারিনি, কিন্তু যারা সবলের চাবুক খেতে খেতে আমার জন্য এসেছে, আমি তাদের সান্ত্বনার করে দিয়ে তাদের সেই ক্ষত আমি সারিয়ে দিই। কিন্তু দাদা, আজকে অন্যায়ের ভণ্ডামির কালো ধোঁয়ায় এই সারা দেশ ছেয়ে গেছে, এই ন্যায়ের সমতুল ভূমিতে তুমি একা। তাই তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু কতদিন কতদিন তুমি এভাবে একা একা চলবে? আজীবন। আমার বিশ্বাস আজ আর কোনো মূল্যের বিনিময়ে তুমি এই পাথরের বুকে ফুল ফোটাতে পারবে না, কারণ কারণ ওদের লালসার মহাসমুদ্রে আমরা সামান্য জলকণা মাত্র। ওই বিন্দু বিন্দু জলকণার মধ্যেই তো লুকিয়ে আছে সমুদ্রের বিশালতা। কিন্তু মরুভূমির বুকে এই সামান্য জলকণার মূল্য কতটুকু দাদা? অনেক। 10-এর লাঠি 1-এর বোঝা। তোদের আমি সেই শিক্ষায় শিক্ষিত করতে চাই। অন্যায়কারীর অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তোদের বুঝিয়ে দিতে হবে, এই বাংলা মায়ের বুক থেকে এখন বিলুপ্ত হয়ে যায়নি দাদা, সত্য, ধর্ম, আদর্শ। হ্যাঁ, বন্ধন আসছে ভালো কথা, কিন্তু তার জন্য বাজারে কেন যেতে হবে? বাড়ি বড়টা আনতে হবে না? বরণডালা? হ্যাঁ, মেয়েটাকে বিয়ে করে বউ নিয়ে আসছে। বন্ধন বিয়ে করেছে আমাদের না জানি। আমাকে ক্ষমা করবে বর্দান, আমি তোমাদের না জানি বিয়ে করতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছিস? হ্যাঁ, পরে সব বলবো। সাথী, এ হলো আমার দাদা, এ হলো আমার মায়ের একটু প্রণাম করো। এই থাক থাক বৌমা, প্রণাম করতে তোমার অসুবিধা হবে। তোমরা বিয়ে করে বাড়ি ফিরছো, অথচ তোমার বিয়ে করা বউয়ের না, মানে- একই পোশাক। না মানে যুগ বদলে গেছে বৌদি, এটা হচ্ছে কম্পিউটার যুগের কমপ্লিট ফ্যাশন। কি বললেন? সাথী, ও আবার ভয় চন্দন, ও একটু রসিক ধরনের। কিন্তু ছোটদা রসিকতাটি এত তাড়াতাড়ি ডায়েরিতে জায়গা করে নেবে, এটা কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না বেশটা। তোমরা কিন্তু আমাকে বা আমার এই পোশাককে এই ডাইরেক্টলি অপমান করছো। অপমান নয় বৌমা, সঠিক জায়গায় শুধু বিস্ময়ের চিহ্নটা বসিয়ে দিয়েছে। কি বলতে চাইছেন আপনি? এই বলতে চাইছি, আর বরণের প্রয়োজন হবে না। বরণের ওই দ্রব্য সামগ্রী তোমার ওই দামি শ্যাম্পুতে ওয়াশ করা প্যান্ট শার্টে দাগ লেগে যাবে বৌমা। তুমি থামো চন্দন, তুই তাড়াতাড়ি বাজারে গিয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনে নিয়ে আয়, বেনারসি কিনে নিয়ে আসবি কিন্তু। হ্যাঁ পায়েল, তুই ভিতরে গিয়ে ফুল চন্দন দিয়ে বরণ ডালা সাজিয়ে দে। ঠিক আছে বৌদি, ঠিক আছে। থাক, তার আর দরকার হবে না। আমি এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। থাকতে হবে বৌমা, এটাই তো রায়বাড়ির নিয়ম। আমি মানবো না, এত ধৈর্য আমার নেই। ঠিক আছে বৌদি, ঠিক আছে। তুমি তাহলে ভেতরে চলো, আমার নিজের সায়া শাড়ি ব্লাউজ সবকিছু দিয়ে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। এই পায়েল, আমি শাড়ি কিনে এনেছি, অ্যাটার্জিতে আছে, যা ওকে নিয়ে যা, ভালো করে সাজিয়ে দিবি। ওটা তুমি পড়বে। আমি হ্যাঁ তুমি। ইয়েস My father. ইয়েস মাই ব্রাদার, যুগ পাল্টে গেছে। এখন থেকে শাড়ি পরবে তুমি, আর এই বৌদির কমরে উঠবে আধুনিক ডিজাইনের জিন্সের প্যান্ট। ছোটদা, মুখ সামলে কথা
গায়ে ভূত কোথাকার। তা না হলে আমি তোমাকে জুতো মেরে তোমার মুখটা ভেঙে দেব। বাহ 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 বাহ। এই না হলে আমাদের বাড়ির নতুন বউ, যে প্রথম দর্শনেই বুঝিয়ে দিয়েছে তার জাত, বুঝিয়ে দিয়েছে তার পায়ের জুতো কোথায় উঠে। এই কি আমাদের আশার আলো বন্ধনের বউ, নাকি নিরাশার অন্ধকারে আছড়ে পড়া সুনামের ঢেউ? সেটাই তো বলবেন। আমার পোশাক সম্বন্ধে অশ্লীল কথা বলতে আপনার লজ্জা করছে না? না, করছে না, কারণ আমার মেজদার বিয়ে করা নতুন বইয়ের গৃহপ্রবেশের পোশাকের চয়েস স্টাইলটা দেখে শুধু আমার নয়, এবারের সকলের লজ্জা আজ ঘরের কোণে মুখ লুকিয়েছে। সেই লজ্জার লটাকে এই একবিংশ শতাব্দীর বর্ণ পরিচয় থেকে বাদ দেওয়ার জন্য আমি 150 বছর পিছিয়ে গিয়ে ওই মহাশয় বিদ্যাসাগরের কাছে আবেদন করতে চললাম। চন্দন, আশা করি তিনি লয়ের পরিবর্তে ওই ফ্যাশন শোয়ের ভয়ের ডবল রূপ দিয়ে ওই ফ শব্দটাকে আবার মজবুত করে পাঠাবেন। সেখানে হাসছে, আর তুমিও হাসছো। বলে এইভাবে বস্তির বাড়িতে আমার পা রাখতে তোমার বিবেকে বাজছে না? ননসেন্স সাথী, হচ্ছেটা কি? হচ্ছে না, এইবার হবে। এরপর এই বাড়িতে পা দেওয়ার ইচ্ছা বা পবিত্রে কোনোটাই আমার নেই। আমি চললাম। তোমার ইচ্ছা থাকলে তুমি এসো, আর না থাকলে এই বস্তিতে পচে মরো। না, এইভাবে আমি তোমায় চলে যেতে দেব না মেজো। আমি কথা দিচ্ছি, চন্দনকে আমি তোমার কাছে নিয়ে এসে ক্ষমা চাওয়াবো। তার ক্ষমা চাওয়া না চাই আমার কিছু দায় আসে না। শুধু একটা কথা মনে রেখো, যে আগুন সে জ্বেলেছে সেই আগুনে আমি তোমাদের সবাইকে পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। ওগো, ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে ফেরাও, ওকে, ও ঠাকুরপো, যাও না, যাও। আমি নিরুপায় বৌদি, ওই বড় লোকের আদুরে মেয়ের ছেদের কাছে আমি অসহায়। বন্ধন, আমাকে তুমি অভিশাপ দাও দাদা। তোমাদের না জানিয়ে আমি কালের চোখে যে কাটার মালা গলায় পড়েছি, সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই দাদা। বন্ধন, কোনো পথ। মেস্টার, তুমি এমন ভুল করলে কেন? আমার জানা ছিল না রে পায়েল, ফুলের মালাও যে কাটার মালা হতে পারে, এ আমার জানা ছিল না। বন্ধন, বন্ধন, তুই শান্ত হ, এভাবে চোখের জল ফেলতে নেই। কান্না সাথে এত মধু এর আগে আমার জানা ছিল না ভোটার। তুমি বৌদি আমাদের 3 ভাই বোনকে কেন কেন কোনোদিন কাঁদতে দাওনি? কেন বন্ধন, লুকিয়ে কেঁদে সেই কান্নার আস্থান থেকে ঠাকুরপো, তুমি চুপ করো ঠাকুরপো। আমি আর সহ্য করতে পারছি না। করতে হবে বৌদি, তুমি যে মা, ঠাকুরপো, আর এই সন্তানের চোখের জল মাকেই তো সহ্য করতে হবে। বন্ধন, আসবো না আর আর কোনোদিন আমার এই চোখের জলের ফাঁক দিতে আমি তোমাদের কাছে আসবো না। আজ থেকে তোমরা মনে করবে তোমাদের বন্ধন মারা গেছে। এই বন্ধন বলে তোমাদের কেউ ছিল না, কেউ না। নিভে যাচ্ছে, আমার আশার প্রদীপ নিভে যাচ্ছে। চাকরিটা ছেড়ে দিয়েছি, সংসারের একমাত্র উপার্জক বন্ধনও আমাদের ছেড়ে চলে গেল। ঈশ্বর, আমি কি করবো তুমি বলতে পারো? পারবে না। তুমি তো শান্তির কারণ।
তোমরা সকলে একজোট হয়ে বন্ধনকে তাড়িয়ে দিলে, আটকাতে পারলে না, আটকাবার কোনো চেষ্টাও করলে না। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি কুলীনাদর সে অহংকারে অন্ধ বিচারক। আমিও চলে যাব, এই সংসার ছেড়ে আমি চলে যাব রে। তুই চন্দর বন্ধন, তোরা যে আমার বাপের তিনটে পজর, একটা পজর যদি ভেঙে যায় তাহলে আমি হাসি মুখে সোজা হয়ে দাঁড়াতে পারবো না রে, আমি পারবো না। আমি বলো না বৌদি, বৌদি, বৌদি তুই চলে যাও না বৌদি, তুমি একটু শান্ত হও, তুমি ফিরে এসো, ফিরে এসো। ওকে প্রাণ ভরে চোখের জল পড়তে দে, আমি যেটা পারলাম না ওকে সেটা করতে দে। বড়দা, দাদা, দাদা তোমরা কি সকলেই পাগল হয়ে গেছো বড়দা? হয়নি, আমি এত সহজে পাগল হব না রে পায়েল। আমার যে অনেক কাজ, চন্দনের জন্য চাকরি খুঁজতে হবে, তোর ভালো ঘরে বিয়ে দিতে হবে। মৃত্যু সজ্জায় আমি যে বাবাকে কথা দিয়েছি, আমি সেই কথার খেলাপ কোনোদিন করতে পারবো না। কথার খেলাপ করে আমি সুখের সাগরে ভাসতে পারবো না। আমাকে আরে রনি ভাই তুই দাদু তুমি হাতে হাত মেলা, কতদিন পর তোর সাথে দেখা। এই দাদু তুমি এই কদিনে বিলকুল বুড়ো হয়ে গেছে। তাই তো বলছি, আমার একটা উপকার করে দিবি? বলে ফেলো দাদু, আমি চাল লড়িয়ে দেবো। আরে ভাই, বলো দাদু। পুরুলিয়া এক্সপ্রেস কটায় রে ভাই? আপনার ডাউন টরেন্টের টাউন। রিজার্ভেশন না জেনারেল? ওরে শালা, আমি ট্রেনের টাইম জানতে চাইছি, তুই আমাকে মহাভারত মারবো শালাকে। পড়ে যাবে দাদু, আসতে এই তো সবে নেশা লেগেছে। টাইম বল, থামবো না, টাইম বল। 9:10। আচ্ছা ঠিক আছে। আর রাজধানী এক্সপ্রেস? 10:15। আর হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস? তুমি কোথায় যাবে গো দাদু? ইয়োলোকে না ওই পরলোকে? পরলোকে। আমি ওই ট্রেনের চাকায় মাথা দিয়ে মরবো? সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। ও দাদু, আমার কথা বলো না গো, তুমি মরে গেলে যে আমি বিধবা হয়ে যাব। খুব সারা চামড়া বিদ্যুতি, ওই সারা মোর বিধবা হবি কেন? বিধবা হবে তো আমার বউ, মানে তোর সম্পর্কে তোর ঠাকুমা। ঠাকুমা? হ্যাঁ, তোর ওই ঠাকুমাকে আমি ট্রেনের চাকা দিয়ে বুঝিয়ে দেব, মাতাল হলো আমি সব পারি। ও দাদু, তুমি যদি সত্যি মরতে চাও তাহলে তোমার হাতে ছুরি কাঁচি কেন? আবার ট্রেনটা যদি আমার ঘাড়ে এসে পড়ে, ট্রেনটা যদি সত্যি সত্যি দাঁড়িয়ে যায়, তখন আমি এই ছুরি কাচি দিয়ে ট্রেনের চাকা পাংচার করে দেব।
বলে হাসছিস কেন? এখানে হাসার কি আছে? ট্রেনের চাকা পাংচার হয় না দাদু, চাকাগুলো সব লোহা। আর আমার এই চুরি কাচিটাও তো লোহা, পাংচার আমি ঠিক করে দেবো। পাংচার করে দিবে? হ্যাঁ, ট্রেনের তেলেই পাংচার আমি করে দেখিয়ে দেবো। যাচ্ছে কথা। এবার তুই বলতো চাঁদু, তোর এক হাতে হেরকিন, অন্য হাতে দড়ি কেন? আমিও এই যে এই গলায় দড়ি দিয়ে মরবো। আরে শালা, তুই যদি সত্যি মরবি তাহলে সঙ্গে হেরকিনটা এনেছিস কেন? বারে, আজ অমাবস্যার রাত, ঘোর অন্ধকার। তাতে কি হয়েছে? 100 বার হয়েছে, 1000 বার হবে। তার মানে? মানে মানে আমি যখন গলায় দড়ি নিব তখন মরেছি না বেঁচে আছি এই ঘোর অন্ধকার দেখার জন্য এই হেরোকিন নিয়ে বেরিয়েছি। ওরে শালা ঢপের না জামাই মাতাল, মরার পরে কি দেখা যায় আমি মরেছি না বেঁচে আছি? আরে যা যা যা, তোমার যদি ওই ছুরি কাচি দিয়ে ট্রেনের চাকা পাংচার করা যায় তাহলে আমার এই হেরকিনের আলো দিয়ে নিজের মরণকেও দেখা যায়। বেশি তর্ক করবো না, তর্ক করা পাপ। এবার তুই বলতো ভাইয়া, তুই মরতে চেয়েছিস কেন? টাকার অভাব, রোজ একটা বাংলা মাল খাবারও টাকা জুটে না। কেন? তুই তো অভয় বাবুর কারখানায় চাকরি করিস। এই মাসের টাকা অগ্রিম নিয়ে অনেকদিন আগে ফাঁকা করে দিয়েছি। ভালো করেছিস। আমিও তো ঠাকুমার লক্ষ্মী ভান্ডারের টাকা বাংলা মাল খেয়ে শূন্য করে দিই। অথচ তোমার আমার মতো মাতালদের প্রতি সন্ধ্যায় 1 বোতল মাল না খেলে ঘুম ধরে না। কাল থেকে কি হবে গো দাদু? আন্দোলন হবে। তোর আর আমার মতো মাতালেরা এবারে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। এ আমার হাতে হাত মেলা। আমাদের আন্দোলন চলছে, চলবে। চলবে। বিনে পয়সায় মত দিতেই হবে, নইলে তোমায় ছাড়ছি না, ছাড়বো না। আমাদের আন্দোলন চলছে, চলবে। আর তুই সেই মাইকের গানটা ধরতো ভাই। যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে। কারণ তোমাকে না দেখে আমি যে একদম থাকতে পারছি না। কারণ তোমার মুখটা ভালো, চোখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। মুখটা ভালো, চোখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো,
বলবো? হ্যাঁ বলো। বলবো তার মানে তুমি আমার স্বপ্নের রাজকুমার। এই ছাড়ো ছাড়ো, দেখছো না পাড়ার বন্ধুরা সব বসে বসে দেখছে আর হাসছে। আরে ছাড়ো। দেখো আমি তো আর অন্য কারো গলায় ধরেছি না, আমি আমার নিজের মানুষের গলায় ধরেছি। সেটা 100% করে। তবে তবে এই পার্কে তুমি যে জিনিসটা আমায় দেবে বলেছিলে সেটা কি? আরে ধৈর্য ধরো মশাই, ধৈর্য ধরো, ঠিক সময়ে তুমি সব উপহার পেয়ে যাবে। না না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। তাহলে আমি এবার বলেই ফেলি। হ্যাঁ বলো। মানে আমার পর্দা উঠে পড়ে লেগেছে তোমার আমার দুজনের চার হাত না একেবারে এক করে দিবার জন্য। মানে কি? কি হলো? তুমি এইভাবে চমকে উঠলে কেন? তার মানে মানে বিয়েতে কি তোমার মত নেই? না মানে ঠিক তা নয়, তবে তবে কি বলো? দেখো পায়েল, এই মুহূর্তে তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। রাজ, আর আর কিছু সময় দাও, যেটা আমার খুব প্রয়োজন। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি তুমি কি কাউকে কোনোদিন ভালোবেসেছো? নাকি নাকি চাকরি পাওয়ার ভাঙটা? পায়েল, আজ পর্যন্ত আমি জানতে পারলাম না চাকরিটা তোমার কি আর চাকরিটা কোথায়। আচ্ছা আচ্ছা, কেন কেন তুমি আমাকে এইভাবে কষ্ট দাও বলো তো? বলো না আমাকে কেন এইভাবে কষ্ট দাও? আমার প্রতি তুমি বিশ্বাস হারিও না পায়েল। বিশ্বাস করো, ওই চাকরি পাওয়াটা আমার ভাবনা নয়। আর অন্য মেয়েকে ভালোবাসার কথা বলছো তো? বিশ্বাস করো পায়েল, আজ পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি পায়েল। তোমাকে তোমাকে আমি ভালোবাসি পায়েল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি বাঁচতে চাই না। এটা আমার অন্ধবিশ্বাস, কারণ কারণ তোমার প্রতি আমার ভালোবাসা এ জন্মে নয়, এটা জন্ম জন্মান্তরে। কিন্তু এখানে কোনো স্থান হতে পারে না পায়েল। তুমি তুমি মুছে ফেলো তোমার এই চোখের জল। আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তুমি সেই আগের মতো হাসো, কারণ তোমার এই দুষ্টু চোখের ইশারা আর মিষ্টি মুখের হাসি আমাকে আমার চাওয়ার পথে সাহস যোগাবে পায়েল। রাস্তা, আমি বাপ মাহারা মেয়ে। আমি আমি দাদা বৌদি স্নেহে ছাই বড় হয়েছি। আমি আমি যে বড় অসহায়। আমিও তো বড় একা, আমিও হচ্ছে বড় একা পাই। আমার আমার প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে তুমি 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 একটু সেই আগের মতো হাসো। আমি যে তোমাকেই ভালোবাসি। রাজ, আমার বড় ভুল হয়ে গেছে রাজ, আমার বড় ভুল হয়ে গেছে। আমি শুধু নিজের কথা ভেবেছি, আমি তোমার কথা নই। হ্যাঁ, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও রাজ। হাজার বিরহ যন্ত্রণা সহ্য করতে হলেও আমি আমার ধ্যানের দেবতাকে কোনোদিন কষ্ট দিতে পারি না রাজ, কোনোদিন কষ্ট দিতে পারি না। এসো না আজ শপথ করি, দুজনে কথাটা টানে পড়ি, কোনোদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না এই কথাটা টানে পড়ি, কোনোদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজ শপথ করি। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিনই থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না আর কোনোদিন কাউকে। এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে
না, তুমি যে আমার স্বপ্নের দেবী। রাজ, তোমার আমার এই পবিত্র ভালোবাসার মাঝে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি, তবে অশুভ চোখ শক্তি। বন্ধ করে। এবার ছাড়াছাড়ি না হলে আমি কিন্তু চোখ খুলতে বাধ্য হব। এই যে, মানে চোরটা এসে গেছি। রাজ, রাজ, আমি এখন আসছি। আরে আরে, পথ ছাড়লে তবে তুই যাবি নাকি? আচ্ছা আচ্ছা, চন্দন তোর আক্কেল বলে কি কিছু নেই? আরে একটা আওয়াজ দিয়ে আসবি তো। কেন? আমি কি কলকাতার ট্রাম গাড়ি যে যাব কি যাব না ভেবে ভেবে হায় যাওয়া তো হলো না, আর পাবো কি পাবো না ভেবে ভেবে হায় পাওয়া তো হলো না। এই যাব কি যাব না, যাব কি যাব না, এরকম করে আসবো নাকি? আমি হচ্ছি এক্সপ্রেস ট্রেন, স্টপেজ আমার সীমিত। তোকে তো আর কথাই পারা যাবে না, আমি শুন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চলার কোনো প্রয়োজন নেই আর লজ্জা পাবার কোনো প্রয়োজন নেই। দাদা বলেছে যে আগামী মাসেই তোদের 4 হাত একেবারে এক করে দেবে, মানে বিয়ে। বিয়ে? হ্যাঁ। না না, আমি ওদের জন্য। সে কি? বিয়ে মানেই বাচ্চা কাচ্চা, ডাক্তার, বুদ্ধি, রেশন, বাজার, স্কুল, কলেজ, তারপর তারপর আর আমি নেই, বুঝলে? নটবর। নটবর 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 নাগর তুমি করো নমস্কারা, নটবর নাগর তুমি করো নমস্কারা। তুমি দিনে মারো পায়রা ঘুঘু, তুমি দিনে মারো পায়রা ঘুঘু, ও ঘুঘু ও ঘুঘু রাতে মারো রাতচরা। এই চোরটা, না মানে আমি এখানে একদম আসতে চাই না রে চোরটা, একদম আসতে চাই না। একেবারে ছলে বলে কৌশলে টেনে নিয়ে এসছে, তাই না? না না না, মানে মানে ছলো ছলো চোখে দুরু দুরু বুকে কোন সে অশ্রু ঝরিছে ভগনী সুভদ্রা? না মানে পোকা পোকা এই চোখে কামড়ে দিয়েছে। হ্যাঁ, এই চোখের মাঝে কামড়ে দিয়েছে। কি ভীষণ জ্বালা। আরে হবেই তো, পোকা তো আর ছোটখাটো নয়, ইয়াও বড় মস্ত। এই চোরটা, আরে শোন, পোকার আক্কেল খালি দেখ, শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে শেষে কিনা কামড়ে দিল ওই চোখের মধ্যেখানে। আহারে কি জ্বালা। এই একদম ইয়ার্কি করবি না বলে দিচ্ছি। এই বাচ্চা, সে তো ছাড়তেই হবে, দূর থেকে কি বলা যায়? কি প্রভাতে উঠিয়া অরূপ দেখিনু, দিন যাবে আজি ভালো, সখী দিন যাবে আজি ভালো। প্রভাতে উঠিয়া অরূপ দেখিনু, দিন যাবে আজি ভালো, সখী দিন যাবে আজি ভালো। আমাকে বুঝি পাগল করে দিবে। ওকে না পেলে হ্যাঁ, তাই 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 নিয়ম ধরবে, তাই ঠিক। তাই তো বিরোহিনী রাধা ব্যাকুল কণ্ঠে গাইছে, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত দেরি, সখী সে কালের আর কত দেরি। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত দেরি, সখী সে কালের আর কত দেরি। ও ভগবান, এই কুটখানে যে এখানে আমি বেরিয়েছিলাম। আরে কেটে পড়, ওই দেখ অদূরে দাঁড়িয়ে তোর জীবন সাথী। এখানে নয়, তোকে ঘরে গিয়ে মারবো, তোর মাথায় লাঠি। হ্যাঁ। আজ আমি দারুণ সুখী। রাজের ভালোবাসায় আমার বোন পায়েলের মুখে দেখলাম হাসি। আগামী রবিবার মেজদার বিয়ে বাড়ির ভোজ, বর্তা মেজদাকে না জানিয়েই সবকিছু আয়োজন করেছে। সবাই আমন্ত্রিত। যাদের জন্য এই আয়োজন, সেই মেজদা মেজ বৌদিকে আমি এই সুসংবাদটা জানাতে গিয়েছিলাম ভয়ে, কিন্তু ফিরে এলাম আনন্দে। কারণ মেজদার মেজ বৌদি দারুণ খুশি, আর যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। ওগো ঈশ্বর, আমি আমার নিজের জন্য কখনো কোনোদিন কোনো কিছু চাইনি, আর কখনো কোনোদিন কোনো কিছু চাইবো না। আমার জীবনের সব সুখ শান্তির বিনিময়ে আমার বরটাকে তুমি সুখী করো ঠাকুর, আমার বরটাকে তুমি সুখী করো। আমি যেন আনন্দ অশ্রুধারায় বিগলিত হয়ে বলতে পারি, তুমি পেরেছো মেজ বৌদি,
সংসারের মধ্যে অশান্তি? সবই ভাগ করে রজত, না জেনে না শুনে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তটাই বড় অশান্তির। কেন, তোর সাথে কি সাথীর মনের মিল হয়নি? না না, তা নয়, তবে তবে কেন প্রশ্ন আসছে বন্ধু? মনের মতো বড় ঘরে সুন্দরী বউ পেয়েছি, ভালো চাকরি, ফ্ল্যাট বাড়িতে থাকিস, এর চেয়ে আর সুখের কি হতে পারে বল? সুখের মাঝেই তো অসুখ লুকিয়ে থাকে রে রজত, আর আর সেই অসুখেই আজ আমি অসুস্থ। কি সব পাগলের মতো বকছিস? ঠিকই বলছি, সাথী আমার দাদা বৌদি এমনকি আমার বাড়ির কাউকে মেনে নিতে পারছে না। তাহলে তো চিন্তার বিষয়। এরপরে হয়তো তোদের স্বামী স্ত্রীর জীবনে এ ভাঙ্গন ধরতে পারে। এই সত্যটা জানার জন্যেই আমি দিন রাত অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরছি। বন্ধ। সেদিন সেদিন আমাকে বিয়ের পিড়িতে না বসিয়ে তুই যদি নিজের সাথীকে বিয়ে করতিস, তাহলেও তাই এই অশান্তি হতো না। কি যে বলিস, তোর মোটা অঙ্কের চাকরি, নিজস্ব ফ্ল্যাট বাড়ি, সেখানে যখন অশান্তি, আমার কাছে শান্তি পেত কি করে বল? আমার ঠিকানা তো ওই বড়লোক দিদির বাড়ি। শোন রজত, তাহলেও সাথী তোর অনেক দিনের পরিচিত বান্ধবী। হ্যাঁ দেখ, এইসব নিয়ে তুই ভাবিস না, পরে আমি সাথীকে সব বুঝিয়ে বলবো। এখন একটু মানিয়ে চলিস। আয় আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সাথীর সাথে দেখা করে যা, তা না হলে রাগ করবে। আমি পাঠিয়ে দিচ্ছি। তোকে আর কষ্ট করতে হবে না, আমি ওর সাথে দেখা করেই বেরিয়ে যাব। হ্যাঁ চলি, বাই। তবু আজ ওর মনটা ভালো, ও নিজেই চন্দনকে বলেছে ও বাড়িতে যাবে। কিন্তু কিন্তু আমার তো ভয় একটাই, আবার যদি ও বাড়িতে এসে কোনো অশান্তি বাঁধিয়ে বসে। আজ আমি ন্যায় পরায়ণ, সাধন সমান সত্যবাদী দাদার ভাই হয়ে এটাই আমার ভাগ্য। এখানেই আমি মায়ার বাঁধনে বাঁধা অসহায় বন্ধন। এ কি তুমি? আমি নিজের ভুল স্বীকার করেও আমি তোমাকে বিশ্বাস ফিরিয়ে আনতে পারলাম না। এটা তোমার অভিমান সাথী। আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তাহলে এভাবে বলছো কেন? আর কোনোদিন বলবো না। প্রমিস? প্রমিস। আচ্ছা, ও বাড়িতে উৎসব খুব জোর হচ্ছে তাই না? হ্যাঁ, দাদা বৌদির তাই ইচ্ছে। আজ আমারও মনে হচ্ছে পর্দার মতো সরল উদার মানুষ ত্রিভুবনে নেই। আরে মামা বাবু, এতদিনের পর আমাদের কথা মনে পড়লো বুঝে? না মানে এই আসবো করে আর আসা হয়নি। মানে জামাই বাবাজি, ভালো আছো তো বাবা? চলে যাচ্ছে কোনো রকমে। হ্যাঁ সেটাই ভালো, শুনেও সুখী। দিনকাল পেরিয়ে গিয়ে চারকালে ঠেকেছি, তবুও যা শুনলাম। কি শুনেছো মামা? আমার আবার দয়াশ্বরী, মানে বন্ধন বাবাজির এ বড় দাদার কুকীর্তির কাহিনী। মুখ সামলে কথা বলবেন। মারবে নাকি বাবাজি? আমাকে বেরো না, মারলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা যদি নেহাতি মারবে তাহলে পিঠ পেতে দিচ্ছি, মারো। আমি শান্তি প্রিয় মানুষ, কারোর সাথেও নেই আর পাশেও নেই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, যার জন্য করি চুরি সেই বলে চোর। খেয়ালি রাখুন, সোজা বাংলায় বলুন। আমার আবার দয়াশ্বরী, তাহলে বলেই ফেলি। বলুন। আমি ভগবানকে অবিশ্বাস করি, কিন্তু আমার দাদার প্রতি আমি বিশ্বাস হারাতে পারবো না। তুমি না পারলেও তোমার সেই দেবতুল্য দাদাটি একজন ঠকবাজ, চোর। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কারোর প্ররোচনায় আমাদের এই শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাতে এসেছেন।
আমার আবার দয়ার ছড়ি। হ্যাঁ, কি যেন বলছিলাম? আমাদের পর্দার কথা। হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আর রাগ ঢাক না করে বলেই ফেলি। বলুন, থামলেন কেন? তোমার দাদাকে চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক ওই অভয় চৌধুরী চাকরি থেকে বিতাড়িত করেছে। কারণ উনি ওই পোস্টে থাকাকালীন বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। অসম্ভব, অসম্ভব। আমার দাদা কখনোই এসব কাজ করতে পারে না। আমার আবার দয়ার শরীর কলি কলি ঘোর কলি বাবাজি। এ যুগে ভগবান তো বিশ্বাস নেই। তাহলে আপনাকে বিশ্বাস করি কি করে? ওটা তুমি বাড়িতে গিয়েই জানতে পারবে। অভয়বাবু নিহাত সৎ ধর্মভীরু মানুষ, তাই থানা পুলিশ না করে চাকরি থেকে শুধুমাত্র তাড়িয়ে দিয়েছে। চুপ করুন, চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। জ্ঞান হওয়ার পর থেকে যাকে আমি ন্যায়ের ঠিকা বলে চেনে এসেছি, যার আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি, সে আজ আমার চোখে মরণ পাক। আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারছি না। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। হাজার হোক কৃষ্ণকান্ত বাবাজি তো ওই বন্ধনের নিজের দাদা। দাদা নয়, শত্রু। মামনি ওদের পায়ে মাথা লুটিয়েও দেয়, আমি ওকে বুঝিয়ে দেব আমি কতখানি ভয়ঙ্করী। সত্যি 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 সত্যি, এই দিন সত্যি। যারা আমাকে এতদিন অপমান করে এসেছে, অবিশ্বাস দাবা নলে পুড়িয়ে সাধ্যের ছুরির আঘাতে আমার বক্ষনাকে ছাত্রা করে দিয়েছে, তাদের আমি আত্মীয় বলে মানি না, মানি না, মানি না। রজত বাবাজির শেখানো মন্ত্রের যোগফলটা জয় বাড়ির ভোজের দিন সুদ সমেত পেয়ে যাবেন, আর পেয়ে যাওয়ার সাথে সাথে আমার দক্ষিণেটাও যেন বাড়িতে পৌঁছে আসে। কলি ঘোর কলি, আমার দয়ার শরীর। ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মামনি। সত্য ত্রেতা দাপর কলি, আমি যা কিছু বলি সব কিছু ভালোর জন্যেই বলি। আমি ন্যায় ধর্ম সত্যের পূজারী। এই না মামনি, তোমার প্রথম পুরস্কার খাঁটি পাকা সোনার 10 ভরি। ছোট বাবু নিমু নিমু, ওরে বাবা নিমে সব গেলি কোথায়? আমার হয়েছে মরণ দশা। এদিক গেলে ওদিক ফাঁকা, ওদিকে গেলে এদিকে ফাঁকা। বড় বাবু তো বলেই খালাস। এদিকে দই মিষ্টি নিয়ে গেটের মুখে গাড়ি দাঁড়িয়ে আছে। কাকে নিয়ে কোথায় যে রাখি, আমার হয়েছে যত জ্বালা। মোগল সম্রাট আকবর সেদিন শাহজাদা সেলিমকে ডেকে বললেন, কি বললেন? তুমি মহামান্য মোগল সম্রাট আকবরের পুত্র হয়ে তোমার শরমে লাগে না একটা সামান্য ইরানি বাঁদির মেয়ের সঙ্গে আশ্রয় করতে?
আমি কারোর সাথে সানাই বাজাইনি ছোট বাবু। তার মানে শোনো ব্যক্তি বেয়াদব, তোমাকে আমি সাবধান করে দিলাম, আর কোথাও কোনোদিন ওই বাদির মেয়ে মেহেরেন্নাসের সঙ্গে তুমি মেলামেশা করবে না। আমাকে তুমি ভুল বুঝছো দাদা বাবু, আমি কোনো মেয়ের সাথে মেলামেশা করি না। হুঁশিয়ার বেয়াদব, আমার চোখ কখনো ভুল দেখতে পারে না। কি মুশকিলে পড়লাম রে বাবা, শুধু শুধু রেগে অস্থির, কার মুখে কিসব শুনে আমাকে যাচ্ছা তাই না। আমি জানি তুমি বাঁদির মেয়ে মেহেরুন্নাসার সঙ্গে তার প্রেমে পাগল। পাগল? পাগল আমি নই, পাগল তুমি। ছাড়ো ছাড়ো, লাগছে যে, সবাই সবাই দেখে ফেলবে। হ্যালো, তাতে কোনো ক্ষতি নেই। ক্ষতি নেই মানে? আমি বড় হয়েছি না? না, তুমি কচি খোকা, এই কাজের দিনে যাত্রা যাত্রা করে পাগল। এই তুমি থাকো থাকো তোমার যাত্রা নিয়ে, আমি চললাম। তাহলে তাহলে আমার যাত্রা কে শুনবে? হ্যাঁ, আমার যাত্রা কে শুনবে? হ্যাঁ? আকাশ তোমার যাবার মাঝে ও শুধু যাত্রা যাত্রা করে পাগল। তাহলে তাহলে আমার কাজটা কি বলো? ফোনটা ধরিয়ে দেখো। আচ্ছা সাথী আর মেজো ঠাকুরপো আসতে এত দেরি করছে কেন? আচ্ছা, আমরা এসে গেছি মোদি, কাজের চাপে একটু দেরি হয়ে গেছে। দিদি তুমি ভালো আছো? থাক থাক, আবার এসব কি? কেন মানে? তুমি তো আমার দিদি ভাই, দিদিকে প্রণাম না করলে আর তার আশীর্বাদ পাবো কি করে? কি বললে? তুমি আমাকে তুমি বলে না, বোনকে কখনো তুমি বলে না, বলে তুই। আমি হেরে গেছি রে বোন, আমি সত্যি হেরে গেছি। তুই শুধু আমার বোন নসরি, তুই আমার মায়ের পেটের বোন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সূক্ষ্মাত্মিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অশুভ শক্তির পরাজয়ে শুভ শক্তির উত্থান, যার নাম আমার বড় বৌদির চন্দন। এবার এই চন্দনটার চন্দন সুবাসে ধরাবে এই রায় বাগান। তাই তাই তোমাদের সকলকে জানিয়ে গেলাম আমার হাজারো হাজারো সেলাম। চন্দন চন্দন আমাদের সে আগের মতনই রয়ে গেছে। ছেলে বড় হলেও মায়ের কাছে আগের মতোই থাকতে ভালোবাসে। তুমি ওদের এত ভালোবাসো? আমার ভালোবাসার কাছে ওর ভালোবাসার জায়গা পেতেই পারে না। দেখছিস তোরা, তোদেরকে স্নেহের চোখে দেখি, তাতেই উনি হিংসে হচ্ছে। বাজে কথা বলবে না বড় বউ, আমার ভাই বোনেদের আমি তোমার চেয়ে ঢের বেশি ভালোবাসি। কখনো না। তুমি খাও দাও, অভিশাপটা দাও। ভালোবাসার সময়টা কোথায় তোমার? হ্যাঁ হ্যাঁ, সে তো বলবেই। আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করে না, তোমার অভ্যুত দাঁড়িয়ে গেছে। ঠিক আছে বড়দা, আমরা যখন এসে গেছি তোমাদের সব ঝগড়া আমরা মিটিয়ে দেবো। কিভাবে? এই আমি দিদিকে নিলাম, আর আপনার ভাগে আপনার ভাইকে দিলাম। এবার দেখি তো কে কার সঙ্গে ঝগড়া করে। তাহলে আমি কোন ভাগে যাব? তুই নটুখেরি হয়ে যা, মানে একদম পিক টু নট, তুই কোনো কথাই বলবি না। কেন বলবো না? আমি কথাও বলবো এবং সকলের মাঝে থেকে আমি শুধু গাইবো। কি? বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজ কি বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে।
কথা? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তুমি চাকরি ছেড়ে দিয়েছো, কিন্তু কেন? সেসব আমি তোমাকে পরে বলবো। আমরাও ব্যাপারটা জানি, কিন্তু প্রকাশ করিনি, কারণ কারণ চাকরি ছাড়ার ব্যাপারটা খুবই বেদনাদায়ক। ছাড়ো তো ওসব কথা। আজ আমরা আনন্দের সাগরে ভাসতে এসেছি, দুঃখের নর্দমায়। হ্যাঁ, সঠিক কথা বলেছো বৌমা। এই চল চল বন্ধন, ওরা এখানে গল্প করুক, আমরা ওদিকটা দেখি। হ্যাঁ, চলো চলো চলো। আমিও যাই, অনেকক্ষণ তোদের সঙ্গে আড্ডা দিলাম। এই মেজো, তুই ততক্ষণ একটু বিশ্রাম করে নে, কেমন? তুমি নাগরিকে বিশ্রাম করলি, তাহলে আমি আর এখন কি করবো শুনি? রাজ তোমার জন্য কোথায় অপেক্ষা করছে? মেজো বৌদি, একদম ভালো হবে না কিন্তু। তাহলে মন্দের জন্যই আমি রাজকে দেখে আসি। তাতে তোমারই কিন্তু ঘুমের বেঘাত ঘটবে। তাতে আমি বরং নিজে এখান থেকে কেটে পড়ি। টাটা।